ডিফাই ক্লাব এটা একটা গ্লোবাল প্ল্যাটফর্ম। এটা কোনো কোম্পানি না, এটা একটা প্ল্যাটফর্ম। যেমন আপনারা আমাদের প্ল্যাটফর্মের প্রথম প্রোডাক্ট বলতে পারেন, অ্যাসেট বলতে পারেন ডি কয়েন। এরকম একটা সিমিলিয়ার অ্যাসেট 2008-9 সালে ইনোভেশন হয়েছে। এটার নাম ছিল বিটকয়েন। বিটকয়েন কোনো কোম্পানির নাম না, বিটকয়েন একটা নতুন ইনোভেশন। বিটকয়েন একটা প্ল্যাটফর্ম, ব্লকচেইন। এই প্ল্যাটফর্মের সাথে যারা নিজেকে অন্তর্ভুক্ত করেছে, যারা ইনভলভ হয়েছে, যারা এখানে পারফর্ম করেছে, তারা অনেকেই মিলিয়নস অফ ডলার্স, বিলিয়নস অফ ডলার্স এর মালিক হয়েছে। আবার হয়তো কেউ কেউ আছে তার এলাকায় একটা সভা, একটা সমিতি বা একটা কোঅপারেটিভ সোসাইটি এরকম ছোটখাটো জিনিস করছে। একটা মুদির দোকান, একটা ফার্মেসি, একটা লাইব্রেরি, একটা হোমিওপ্যাথিক উনি ফার্মেসি ওপেন করেছে, এরকম বিষয় নিয়ে ওই লোকটা লাইফ লিড করছে। বাট মিলিয়নস অফ ডলার্স, বিলিয়নস অফ ডলার্স, একটা বিগ অ্যামাউন্ট অফ মানি। আবার দেখেন, যারা বিটকয়েনের কোড ডেভেলপার অথবা মাইনার অথবা যারা বিটকয়েনে ইনভেস্টমেন্ট করেছে, তারা শুধু বিটকয়েনে সাকসেসফুল হয়েছে এরকম না। একটা রাস্তা দিয়ে গেলে আপনি যে শুধু সেই রাস্তায় যাবেন এরকম না, একটা রাস্তা আপনাকে আরো অনেকগুলো রাস্তার সাথে কানেক্ট করে দেয়, আপনাকে আরো অনেকগুলো রাস্তাতে যেতে সেটার পথ খুলে দেয়। তো বিটকয়েনের সূত্র ধরে এই পৃথিবীতে অনেক আছে যারা লাইফে কিছুই করতে পারে নাই, পরবর্তীতে সময়ে তারা অনেক বড় বড় ইনোভেশন করেছে। শুরুটা বিটকয়েন দিয়ে, বাট পরবর্তী সময়ে অনেক, যেমন আমরা একটা এক্সাম্পল দেই, সিজেড, যিনি বাইন্যান্সের মালিক। উনার লাইফের হিস্ট্রিটা কি? এই লোকটা উনার বন্ধুদের সাথে পুকার খেলতেছিল। তো পুকার খেলতে খেলতে একটা সময় তার বন্ধু জিজ্ঞেস করছে, তোমার কি বিটকয়েন সম্পর্কে আইডিয়া আছে? এটা একটা নতুন ইনোভেশন। তো উনি ওনার বন্ধুর কথার উপরে পরবর্তী সময় এটা নিয়ে স্টাডি করতে শুরু করলো। তো স্টাডি করতে করতে উনি তখন ম্যাকডোনাল্ডসে জব করতো। তো ম্যাকডোনাল্ডসে জব চলাকালীন বন্ধু বান্ধবদের সাথে খেলাধুলা, সেই সূত্র ধরে বিটকয়েন সম্পর্কে জানা, এবং স্টাডি করতে করতে উনি পেল যে এটা তো অনেক বড় কিছু, বিশাল কিছু। এবং ভদ্রলোক কি করলো, ওই সময়টাতে ওনার ফ্ল্যাট এবং গাড়ি সেল করে প্রায় উনি $2 মিলিয়ন উনি ইনভেস্ট করে ফেললো। কোথায়? বিটকয়েনে। এবং বিটকয়েনে যখন উনি ইনভেস্টমেন্ট করলো, এর কিছুদিন পরে, 2 থেকে 3 মাস পরে, উনার বিটকয়েনের প্রাইস, যে দামে উনি বিটকয়েনটা কিনেছিল, এটার প্রায় 80%, 70 to 80% এটা প্রাইস ড্রপ হয়েছে। তো উনি পড়াশোনা করেছে, ম্যাকডোনাল্ডসে জব করতো, সিজেড বাইন্যান্সের যিনি মালিক, কো ফাউন্ডার। তো সেই সময়টাতে উনার মা উনাকে বলছেন যে তুমি তো বোকা ছেলে। মানুষ কোথাও ইনভেস্ট করতে গেলে অন্ততপক্ষে চিন্তা করে যে আমি আমার ইনভেস্টমেন্টে ইনিশিয়াল যে অ্যামাউন্টটা, ক্যাপিটাল অ্যামাউন্টটা যাতে কি না হয়, আমার লস না হয়। তুমি এমন একটা জায়গায় তোমার লাইফের সমস্ত সঞ্চয় ইনভেস্ট করে ফেললা, যেটা 2-4 মাস যেতে না যেতেই এটা 80% প্রাইস ড্রপ হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে, সিজেড এই জিনিসটা বুঝতে পেরেছিল বিটকয়েনটা কি? সিজেড এর মা বিটকয়েনটা বুঝতে পারেন নাই। উনি জাস্ট বাহ্যিক ছুক দেখে দেখেছেন যে আমার ছেলে এত টাকা ইনভেস্ট করেছে, এত দিয়ে বিটকয়েন কিনেছে, এটার প্রাইস ড্রপ হয়েছে। এবং যখনই কোন একটা ইনভেস্টমেন্টে আমাদের লস হয়, আমরা কোথাও ধাক্কা খাই, তো আমাদের উপরে অ্যাজ এ হিউম্যান বিং আমাদের মেন্টালিটি কিন্তু কি হয়, স্বাভাবিকভাবে আমরা অনেক সময় হতাশ হই, এটা চেহারার মধ্যে একটা ছাপ আসে। তো সেটা সিজেড এর মধ্যে ছিল। এখন সিজেড যেহেতু সে এটার ভবিষ্যৎটা ফিল করেছিল, সে তার বিটকয়েন সেল করে নাই 70-80% ডাউন হওয়ার পরেও। সে পেশেন্স নিয়েছে এবং বিটকয়েনটাকে আরো বোঝার চেষ্টা করেছে, আরো বোঝার চেষ্টা করেছে। পরবর্তী সময় কি হলো, কিছুদিন যেতে না যেতেই সেই বিটকয়েনের দাম বাড়া শুরু করলো।
বাড়তে 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 2017 সালে বা 16 সালের দিকে এসে সিজেড চিন্তা করলো যে আমি এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করব যেখানে মানুষ সহজে বিটকয়েন কিনতে পারবে, বেচতে পারবে। এবং শুধুমাত্র বিটকয়েন কিনতে পারবে, বেচতে পারবে, অর্থাৎ একটা এক্সচেঞ্জ, ক্রিপ্টো এক্সচেঞ্জ। এরকম অনেকগুলো এক্সচেঞ্জ ছিল, বাট সে চেয়েছিল যে এমন একটা এক্সচেঞ্জ, যে এক্সচেঞ্জে মানুষ আরো সহজভাবে ট্রেড করতে পারে, মানুষ এটা বেচা কেনা করতে পারে, বিনিময় করতে পারে। এবং তখনই সে 2016-17 মানে 16-এর শেষে 17 সালের দিকে, যে যেহেতু কম্পিউটার প্রোগ্রামার ছিল, একটা ইনোভেশন করলো, বাইন্যান্স এক্সচেঞ্জ লঞ্চ করলো। এবং এই বাইন্যান্স এক্সচেঞ্জ লঞ্চ করার পরে ধীরে 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 আপনারা এখন অনেকেই হয়তো জানেন যে সিজেড ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ এন্টারপ্রেনার। কারণ কি? ইতিমধ্যে সে টুইটার কিনেছে। টুইটার মতো কোম্পানি, যেটা ইলন মাস্কের সাথে, সেও একজন স্টেক হোল্ডার। আপনারা জানেন যে এখানে আরব আমিরাত, দুবাই কাউকে সিটিজেনশিপ দেয় না, বাট একজন নন মুসলিম যাকে সিটিজেনশিপ দিয়েছে আরব আমিরাত, সেটা হচ্ছে সিজেড। সে এখন কিন্তু আরব আমিরাতের কি একজন নাগরিক। কারণ কি? এখানে সে একটা হিউজ ইনভেস্টমেন্ট করেছে। এরকম দেখা গেছে যে সিজেড এর সফলতার কাহিনী যদি বলি, আমরা ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে যত বড় বড় প্রজেক্ট আছে, ছোট থেকে বড় প্রজেক্ট আছে, সেখানে সিজেড এর একটা হিউজ পরিমাণ কন্ট্রিবিউশন আছে, ইনভেস্টমেন্ট আছে। পরবর্তী সে কি হয়? একজন ভেঞ্চার ক্যাপিটালিস্ট হয়। আমি যেখান থেকে আলোচনাটা শুরু করলাম, আমরা সেই বর্ষি থেকেই যদি বলি, সিজেড যদি চিন্তা করতো আমার কাছে 1.5-2 মিলিয়ন ডলার আছে, তো এইটা দিয়ে আমি একটু কিছু চিন্তা করি, না, সিজেড চিন্তা করেছে এমন একটা জিনিস যেটা সে সন্ধান পেয়েছে, এবং এটা অনেক দূর সে চিন্তা করেছে, 10 বছর পরে কি হইতে পারে, 100 বছর কি হইতে পরে কি হইতে পারে, এইটা চিন্তা করে এই ঝুঁকিটা সে নিয়েছে। এবং আজকে চিন্তা করে দেখেন যে সিজেড আজকে কোথায়। এবং এই যে সিজেড এর সফলতাটা, এটা নট অনলি এ পার্সোনাল অ্যাচিভমেন্ট, এটা একটা কালেকটিভ অ্যাচিভমেন্ট। কিভাবে? বাইন্যান্স এক্সচেঞ্জ করলো, পরবর্তীতে বাইন্যান্স ব্লকচেইন তৈরি করলো, এবং বাইন্যান্স আজকে টোটাল ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে তাদের হিউজ পরিমাণ কি আছে, ইনফ্লুয়েন্স আছে। তো চিন্তা করে দেখেন, বাইন্যান্সের যারা বিএনবি কয়েন কিনেছে, বিএনবি আপনারা অনেকেই জানেন, মাত্র 15 সেন্টে 2017 সালে 15 সেন্টে বিএনবিটা সেল হয়। তো 15 সেন্টের সেই কয়েন আজকে $600+। বাইন্যান্সে ইনভেস্টমেন্ট করে, বাইন্যান্স কয়েনটা কিনে শত শত লোক মিলিয়ন মিলিয়ন ডলার কামিয়েছে, হাজার হাজার। সেকেন্ড হলো, বাইন্যান্সের সেই 2017 সাল থেকে এখন পর্যন্ত প্রতি 2 মাস 3 মাস পরে পরে তারা তাদের লঞ্চ পুলে, লঞ্চ প্যাডে অনেকগুলো নতুন কয়েন নিয়ে আসে। ওই নতুন কয়েনগুলো যারা বাইন্যান্স কয়েনটা স্টেক করেছে তাদেরকে ফ্রি দেয়, অথবা ধরেন একটা সিস্টেমেটিক ওয়েতে একটা ডিস্ট্রিবিউশন করে, এয়ার ড্রপ করে, মেগা ড্রপ করে তার কমিউনিটিকে সে লাভবান করে। অর্থাৎ সিজেড এর একটা সিদ্ধান্ত তাকে যে আজকে টোটাল ওয়ার্ল্ডে একটা সুপেরিয়র পজিশনে নিয়ে গেছে। নট অনলি দ্যাট, আজকে ক্রিপ্টো ইনফ্লুয়েন্সিয়াল পার্সন যদি 10 জন ক্রিপ্টোতে আপনি ইনফ্লুয়েন্সিয়াল পার্সন দেখেন, যেমন সাতোশি নাকামোতো, যিনি বিটকয়েনের ইনভেন্টর, পরবর্তী সময় যিনি আপনার বিটালিক বুটেরিয়ান, ইথারিয়ামের প্রতিষ্ঠাতা, এরপরে যদি আপনি থার্ড ফোর্থ বা এরকম টপ 10 জনের লিস্টে নিয়ে আসেন, তাহলে আপনি সিজেড কে আনতে হবে। তাহলে একটা লোক সেই মিলিয়ন ডলার থেকে নিয়ে বা অল্প কিছু ইনভেস্টমেন্ট করে আজকে এই লোকটা কোথায় পৌঁছেছে। আবার চিন্তা করে দেখেন, সে কিন্তু একা সফল হয় নাই, সে সফলতার একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, তার মাধ্যমে আরো শত শত লোক সফল হয়েছে। আমার বলার উদ্দেশ্য এইটাই, যে আজকে যদি আমরা এখানে যারা মিটিং এ উপস্থিত হয়েছি, আমাদের লাইফে যদি এরকম একটা টার্গেট থাকে যে না, আমি কোনো রকমে লাইফ লিড করব, আমি হয়তো 3 বেলা খাবো, ঘুম থেকে উঠবো, ঘুমাবো, এই একটা ছোট্ট পরিসরে যদি আমি লাইফ চিন্তা করি, তাহলে আমি বলবো যে ডিফাই ক্লাবের মতো অর্গানাইজেশনে আপনি পারফর্ম করার সিদ্ধান্ত নিয়েন না। হ্যাঁ, এখানে আমাদের ইনভেস্টমেন্ট অপরচুনিটি আছে। একজন চাইলে $100 ডি কয়েন কিনতে পারে, $1000 ডি কয়েন কিনতে পারে, এটা আছে, এই সুযোগটা আছে।
এটা যে কেউ করতে পারে, বাট পারফরমেন্সের কথা বলছি। আপনি আমি আমরা যদি বড় স্বপ্ন দেখতে পারি, আমাদের যদি টার্গেট লাইফে বড় হয়, যে আমি শুধুমাত্র আমার জন্য না, আমার আত্মীয় স্বজনের জন্য কিছু করতে চাই, আমার পরিবারের জন্য কিছু করতে চাই, আমার এলাকার জন্য কিছু করতে চাই, আমার দেশের জন্য করতে চাই, সমস্ত মানবতার জন্য আমি যদি করতে চাই, বড় স্কেলে যারা চিন্তা করবে বা যারা চিন্তা করছেন, তাদের জন্য ডিফাই ক্লাব একটা অপরচুনিটি, একটা প্ল্যাটফর্ম, যেখানে একজন মানুষ শুধু তার ইচ্ছা শক্তিটাকে যদি সে পুঁজি করে এমন একটা জায়গায় পৌঁছতে পারে, এমন একটা জায়গায় সে রিচ করতে পারে, যেটা আজকে আমি আপনাকে ব্যাখ্যা করতে পারবো না, আপনি আমি কল্পনা করতে পারবো না, সেই জায়গায় আমাদের পক্ষে যাওয়া সম্ভব। এর দুইটা রিজন আছে। একটা রিজন কি, আমরা এমন একটা জায়গায় ইনভেস্টমেন্টটা করছি, যেমন ডি কয়েন, বিটকয়েন। আমি এক্ষেত্রে আপনাদেরকে দু চারটা পয়েন্ট যদি বলি, তাহলে হয়তো আপনাদের আরো সহজ হবে বুঝতে। আমি একটু ওপেন করার চেষ্টা করছি আজকে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কয়েন মার্কেট ক্যাপ, আমরা কয়েন মার্কেট ক্যাপ সার্চ করলাম, কয়েন মার্কেট ক্যাপ আমরা ওপেন করলাম। কয়েন মার্কেট ক্যাপে আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার ওয়ান পজিশনে আছে বিটকয়েন। তাহলে বিটকয়েনের প্রাইস এই মুহূর্তে অলমোস্ট $67,000, $67,000। আমি যদি বিটকয়েনের উপরে একটু ক্লিক করি, তাহলে বিটকয়েন সংক্রান্ত ইনফরমেশন আমরা ডিটেলস দেখতে পারবো। বিটকয়েনের মার্কেট ক্যাপ হচ্ছে $1.32 ট্রিলিয়ন, এবং আজকে শুধুমাত্র বিটকয়েন লেনদেন হয়েছে, বিটকয়েন বাই হয়েছে, সেল হয়েছে 20.74 বিলিয়ন, মানে প্রায় $21 বিলিয়ন ট্রেড হয়েছে একদিনে, লাস্ট 24 আওয়ার্স। তারপর হচ্ছে কি, এটার সার্কুলেটিং সাপ্লাই, বিটকয়েন আছে কত, 19.7 মিলিয়ন বিটকয়েন এই পর্যন্ত সার্কুলেশনে আছে। ম্যাক্সিমাম সাপ্লাই কত, 21 মিলিয়ন বিটকয়েন। 21 মিলিয়ন বিটকয়েন, অর্থাৎ পুরো বিটকয়েন যদি এখন মার্কেটে আসে, তাহলে এই মার্কেট সাইজ হবে ফুললি ডাইলুটেড মার্কেট ভ্যালু $1.4 ট্রিলিয়ন। অর্থাৎ ম্যাক্সিমাম বিটকয়েন, সেটা অলমোস্ট 90% বিটকয়েন অলরেডি সার্কুলেশনে আছে, অর্থাৎ মার্কেটে চলে আসছে। 10% বিটকয়েন হয়তো এখনো মার্কেটে আসেনি, সেটা আসবে, মাইনিং হয়ে হয়ে আসবে। যে বিষয়টা আমাদের আজকে আলোচ্য বিষয়বস্তু, সেটা কি, সেই বিটকয়েনের অল টাইম হাই। এই বিটকয়েনটা সর্বোচ্চ প্রাইস গিয়েছিল $73,750, মানে অলমোস্ট 74,000, $74,000। এটা অল টাইম হাই। এবং অল টাইম লো হচ্ছে, সর্বনিম্ন প্রাইস বিটকয়েনের ছিল 0.04865 সেন্ট, মানে 5 সেন্টের। 2014 সালে, 2010 সালে, এই যে দেখেন, জুলাই 14, 2010 সালে বিটকয়েনের প্রাইস ছিল কত, 0.048, ধরেন 5 সেন্ট। কিন্তু এটা ইনোভেশন হয়েছে 2008-9 সালে, প্রথম যখন এটা মার্কেটে আসে, তখন প্রথম ট্রেড হয় এটা 10 সেন্টে ধরেন। তো পরবর্তীতে এটার প্রাইস 10 সালে, 2010 সালে এটার প্রাইস আরো ডাউন হয়েছিল, আরো নিচে গেছে, অর্থাৎ যে প্রাইসে এটা মার্কেটে এসেছিল এর প্রাইস থেকে আরো ডাউনে গেছে। এখন $1 দিয়ে 2010 সালের জুলাই মাসের 14 তারিখে এক $1 দিয়ে 20টা বিটকয়েন পাওয়া যেত। আর আজকে একটা বিটকয়েন কিনতে গেলে $67,000 প্রয়োজন অলমোস্ট। একটু চিন্তা করে দেখেন, যে লোকটা $1 দিয়ে 20টা বিটকয়েন কিনেছে 2010 সালে, 20টা বিটকয়েনের ভ্যালু এখন কত, 10টা বিটকয়েনের ভ্যালু হচ্ছে 6.7 লাখ। তাহলে 1 মিলিয়নের উপরে, অর্থাৎ $1 ইকুয়াল টু আজকে 1.অলমোস্ট $3 মিলিয়ন। $1 যে ইনভেস্ট করেছে,
2010 সালে এটা ইকুইভ্যালেন্ট বিটকয়েন, যদি তার বিটকয়েন সে বেচে, এখন সে এটা পাবে কত? প্রায় $1.3 মিলিয়ন। 2010 সালে বাংলাদেশে $1 ইকুয়াল টু 75-76 টাকা ছিল। এখন হয়তো ডলারের দাম বেড়েছে। 75-76 টাকা জিনিস, অ্যাসেট, আজকে $1.3 মিলিয়ন। দ্যাট মিনস এটা বাংলাদেশি টাকায় 10 লক্ষ ডলারে, $1 মিলিয়ন 10 লক্ষ, তো 13 লক্ষ ডলার। 13 লক্ষকে যদি আপনি 120 দিয়ে গুণন দেন, এটার অ্যামাউন্টটা কত আসে একটু হিসাব করে দেখেন যে কত আসে। 13 × 120, অর্থাৎ 15,60,00,000 টাকা। 15,60,00,000 টাকা মাত্র 75 বা 76 টাকার বিনিয়োগের সমান আজকে 15,60,00,000 টাকা। এখন দেখেন, এই ধরনের একটা ফাইনান্সিয়াল গেইন, এটা কি কোনো পাগলও বিশ্বাস করবে? কারণ এটা বিশ্বাস করার কোনো বিষয় না, এটা হচ্ছে বাস্তবতা। এই যেখানে হিস্টোরিক্যাল ডাটা যদি আপনি অ্যানালাইসিস করেন, বিটকয়েনের প্রাইস, প্রথম যে ব্লক তৈরি হয়, বিটকয়েন যে লেনদেন হয়, আর আজকে লাস্ট যে ট্রানজেকশনটা হয়েছে, বিটকয়েনের যে লেনদেনটা হয়েছে, প্রত্যেকটা লেনদেন কোথায় স্টোর করা থাকে? ব্লকচেইনে স্টোর করা থাকে। সো আমরা এখানে যে ইনফরমেশন গুলো বলছি, এই ইনফরমেশন মন গড়া কোনো ইনফরমেশন না। এটা আমি বলছি বলে আপনাকে বিশ্বাস করতে হবে না, আর আপনি আরেকজনকে বলছেন বলে উনি অবিশ্বাস করবেন, ব্যাপারটা এরকম না। কারণ এটা আমরা থার্ড সোর্স থেকে দেখতে পাচ্ছি। এটা আমরা কোথায় গিয়ে গুগলে সার্চ করে দেখতে পাচ্ছি। ইভেন ব্লকচেইনে গিয়ে কোনো ডাটা, আপনারা জানেন যে এমন একটা প্রযুক্তি, এটা কোনো ডাটা ডিলিট করে দেওয়া যায় না, ডাটাটাকে টার্মিনেট করা যায় না, ডাটাটাকে এডিট করা যায় না। তো এজ ইট ইজ, যেভাবে আছে, এজ ইট ওয়াজ, যেভাবে ছিল এভাবেই এটা থাকবে। এটাই হচ্ছে ব্লকচেইন প্রযুক্তির সবচেয়ে বড় দিক। এখন হয়তো আপনারা বলতে পারেন যে বিটকয়েনের দাম এত বাড়ার পিছনে রিজন কি ছিল? প্রথম বিষয়টা হচ্ছে কি? প্রথম বিষয়টা হচ্ছে, এটা কি ছিল? এটা একটা প্রযুক্তি ছিল। প্রথম যখন নিউটন, আহ থমাস আলভা এডিসন বাল্ব আবিষ্কার করলেন, তখন প্রথম যখন উনি বাল্বের ডেমো প্রদর্শন করলেন, আমেরিকার যখন এলিট শ্রেণীর লোক ছিল, তখন এই বাল্বটাকে তারা একটা ম্যাজিক হিসেবে দেখেছিল। এটা একটা ম্যাজিক জিনিস, কিন্তু এই ম্যাজিক্যাল জিনিসটাই কিন্তু সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়েছে। এখন যত সময় গড়িয়েছে, মানুষ মোমবাতির বিকল্প হিসেবে, হারিকেনের বিকল্প হিসেবে কি চিন্তা করেছে? এটা বৈদ্যুতিক বাল্ব। এবং টমাস আলভা এডিসনের এই থিওরিটা, এই কনসেপ্টটা, এই আইডিয়াটা পৃথিবীর যেখানে গেছে সেখানেই মানুষ ধীরে 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 এদিকে শিফট হয়েছে। তাহলে টমাস আলভা এডিসনের আবিষ্কৃত বাল্ব, কিভাবে বাল্ব জ্বালাইতে হয়, এই আইডিয়াটা যখন মানুষ চিন্তা করেছে, এটা আমাকে বেশি আলো দিবে, মানুষ এদিকে ধাবিত হয়েছে। ঠিক একইভাবে আমরা যারা ফাইন্যান্সিয়াল লেনদেন করি, ফাইন্যান্সিয়াল লেনদেন করতে গিয়ে আমাদেরকে টাকা দিয়ে লেনদেন করতে হয়। বাংলাদেশের বাইরে যে আপনি ইন্ডিয়াতে ঢুকলে সেটা রুপি দিয়ে করতে হয়, চায়নাতে গিয়ে ইয়েন দিয়ে করতে হয়, রাশিয়াতে গিয়ে রিবেল দিয়ে করতে হয়, ইউরোপে গেলে সেটা ইউরো দিয়ে করতে হয়, ইংল্যান্ডে গেলে পাউন্ড দিয়ে করতে হয়, আমেরিকায় গেলে সেটা ডলার দিয়ে করতে হয়। তাহলে এক এক দেশে এক একটা মুদ্রা, এক এক দেশে যখন এক এক মুদ্রা, সো মুদ্রা চেঞ্জ হতে থাকে। এখন এই মুদ্রাকে আমরা বলি প্রিন্টেড কারেন্সি, কাগজের মুদ্রা। কাগজের মুদ্রার আগে কি ছিল? স্বর্ণ ছিল, রৌপ্য ছিল, এগুলো ছিল। তাহলে স্বর্ণ, রৌপ্য, তামার মুদ্রার পাশাপাশি বিকল্প হিসাবে কাগজের মুদ্রা আসে। এখন আমরা সকলে জানি, এই যে এখন আমরা কথা বলছি জুম অ্যাপস এর মাধ্যমে, এটা কোথায় কথাটা বলতে পারছি? ইন্টারনেটের মাধ্যমে। আমরা যে হোয়াটসঅ্যাপে কথা বলি, কিসের মাধ্যমে? সেটাও ইন্টারনেটের উপর ভিত্তি করে। আমরা যখন অ্যামাজন থেকে কোনো একটা প্রোডাক্ট কিনি, সেটাও কিসের উপর ভিত্তি করে? ইন্টারনেটের উপরে ভিত্তি করে। এখন আমরা যদি চিন্তা করি যে পুরো ইন্টারনেট একটা দেশ,
তাহলে ইন্টারনেট একটা দেশ যদি চিন্তা করি, এই দেশের কারেন্সিটা কি হবে? প্রথম প্রশ্ন এইটা। আমরা চিন্তা করছি বাংলাদেশ, তো বাংলাদেশের কারেন্সি হলো কি? টাকা। ইন্ডিয়া একটা দেশ, ইন্ডিয়া একটা দেশ, ওই দেশের কারেন্সি হলো কি? এই দেশের কারেন্সি হলো রুপি। সো এক এক দেশের এক একটা কারেন্সি, ঠিক আছে, বাট ইন্টারনেট একটা দেশ, এই দেশের কারেন্সি কি হবে? ইন্টারনেটে তো কোনো বর্ডার নাই। ইন্টারনেটে তো টাকা, রুপি, এটা চালানো কি সম্ভব? আপনি ইন্টারনেটের মধ্যে কিভাবে আপনার কাগজের টাকা ঢুকাবেন, কিভাবে আপনি লেনদেন করবেন? ইন্টারনেটে এর আগে স্বাভাবিকভাবে ব্যাংকিংটা হইতো, ইন্টারনেট ব্যাংকিং। বাট সাতোশি নাকামোতো বিটকয়েন ফর্মুলা যখন নিয়ে আসেন, ডাবল স্পেন্ডিং একটা প্রবলেম ছিল ইন্টারনেট মানির। এই প্রবলেমটাকে উনি সলভ করে ফেললেন। এবং ইন্টারনেটকে যদি একটা দেশ হিসাবে আপনি দেখেন, তাহলে এই দেশের একটা কারেন্সি যদি আপনি চিন্তা করেন, এই ইন্টারনেট কারেন্সি হিসাবে উনি বিটকয়েনটাকে প্রপোজাল করলেন। এবং মানুষ দেখলো যে আমি যদি একটা বাল্ব জ্বালাই, তাহলে সেটা মোম থেকে বেশি আলো দিবে। আমি একটা হারিকেন থেকে এটা বাল্বের মধ্যে অনেক বেশি আলো পাবো। সো আমি হারিকেন কেন ইউজ করব? আমি বেশি আলোর জন্য বাল্ব ইউজ করব। এইভাবে বাল্ব যেভাবে জনপ্রিয় হতে থাকলো, ইন্টারনেটের উপরে মানুষ যত বেশি ডিপেন্ড হতে থাকলো, তখন বিটকয়েনটা এত জনপ্রিয় হতে থাকলো। এখন বিটকয়েনের জনপ্রিয়তা, বাট বিটকয়েন এমন একটা জিনিস, মানুষ চাইলে যত ইচ্ছা বাল্ব কি করতে পারে? প্রোডাকশন করতে পারে। মানুষ চাইলে, একটা দেশ চাইলে, সে যত ইচ্ছা তার কাগজের নোট ছাপাইতে পারে, সেটা রুপি হোক, ডলার হোক। বাট বিটকয়েন এমন একটা জিনিস, এই জিনিস চাইলেই এটাকে 21 মিলিয়নের উপরে ছাপানো যাবে না। এরকম একটা ইনোভেশন নেওয়া হবে যে এটা লিমিট দিয়ে দেওয়া হলো যে এর উপরে বিটকয়েন আসবে না 21 মিলিয়ন। যেহেতু 21 মিলিয়নের উপরে বিটকয়েন আসবে না, সো এটা লিমিট আছে। এবং ইন্টারনেটে যখন আপনি কোনো জিনিস লেনদেন করবেন, এটার জন্য সবচেয়ে ভালো ওয়ে, বেস্ট ওয়ে হচ্ছে কি? বিটকয়েনের মাধ্যমে লেনদেন করা। সো একদিকে বিটকয়েনের চাহিদা বাড়তে থাকলো। 21 মিলিয়ন বিটকয়েনের বিপরীতে 800 কোটি মানুষ, অর্থাৎ 2 কোটি 10 লক্ষ বিটকয়েন, আর মানুষ হচ্ছে 800 কোটি। সো মানুষ যত, বিটকয়েনের চাহিদা তৈরি হলো, বিটকয়েন তো আর পালানো সম্ভব না। সো বিটকয়েনের দাম বাড়তে থাকলো। সেই 5 সেন্টের 10 সেন্টের জিনিস $1, $2, $10, $100, $1000, $10,000 হয়ে 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 আজকে সেটা এই মুহূর্তে $67,000 এসে পৌঁছেছে। কারণ কি? কারণ এটা চাহিদা ক্রমান্বয়ে বাড়তেছে। এখন দেখেন, টমাস আলভা এডিসন কবে বাল্ব আবিষ্কার করেছিল? বাংলাদেশে এখনো অনেক গ্রাম আছে, অনেক জায়গা আছে যেখানে এখনো মোমবাতি কি ইউজ করা হচ্ছে, হারিকেন ইউজ করা হচ্ছে। আমরা যদি নিজেদেরকে খুব স্মার্ট চিন্তা করি, তারপরেও দেখবেন যখন আমাদের ঢাকা শহরের মতো জায়গায় বিদ্যুৎ যখন চলে যায়, আমাদের বিকল্পটা কি? অর্থাৎ এই পৃথিবীতে এখনো বাল্বের বিপরীতে, বা বাল্ব এটা পুরোপুরি ভাবে কি করতে পারে নাই, মানে 100% 800 কোটি মানুষের কাছে পৌঁছতে পারে নাই। তো বিটকয়েনও যে 800 কোটি মানুষের কাছে এই 10 বছর এটা পৌঁছে যাবে, বা 15 বছর এটা পৌঁছে যাবে, এটা আমরা কিভাবে চিন্তা করতে পারি? নিশ্চয়ই না। সো এটা ধীরে 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 অ্যাডপশনটা বাড়তেছে। আর ইন্টারনেট তো সবাই ইউজ করে না, যারা ইউজ করে তাদের মধ্যে বিটকয়েন আন্ডারস্ট্যান্ডিং আছে, বিটকয়েনের চাহিদা আছে, সো বিটকয়েনের প্রাইস এই জায়গায় আছে। এখন দেখেন, বিটকয়েনটাকে আইডিয়াল ধরে, আদর্শ ধরে আরো কিছু ব্লকচেইন আসলো, ইথারিয়াম, বাইনান্স, ম্যাটিক, এরকম। এবং সেই ব্লকচেইন গুলোতে কিছু কয়েন আসলো, নেটিভ কয়েন, আবার টুকেনও আসলো। যেমন বাইনান্স তার একটা নিজস্ব ব্লকচেইন করেছে, কিন্তু বাইনান্স এর যে টুকেন কয়েনটা প্রথমে এটা টুকেন আকারে ছিল ইথারিয়াম ব্লকচেইন। এরকম অনেক ম্যাটিকও আছে, এরকম অনেক আছে। ডি কয়েন, আজকে আমরা যে কয়েন নিয়ে কথা বলবো, ডি কয়েন, সেই ডি কয়েনটাও ডিফাই ক্লাব এটা স্টার্ট করেছে। এখন ডিফাই ক্লাব যখন এটা স্টার্ট করলো, তখন ডিফাই ক্লাবের এই স্টার্টিং এ আমরা যদি দেখি যে এটা বাইনান্স ব্লকচেইনে এটাকে ডেপ্লয় করা হয়েছে এজ এ টোকেন। এবং আমরা যদি ডিফাই ক্লাব ডট বিজ অথবা ডিফাই ক্লাব এক্সচেঞ্জে যাই, তাহলে আমরা দেখবো এ টোকেন সিস্টেম বিল্ট অন বাইনান্স স্মার্ট চেইন অ্যান্ড নেটিভ টোকেন অফ ডিফাই ক্লাব এক্সচেঞ্জ। এটা ডিফাই ক্লাব এক্সচেঞ্জের নেটিভ টোকেন।
আরো যদি আমরা একটু নিচে যাই তাহলে দেখবো এটার কন্ট্রাক্টেড ডেস এবং টোটাল সাপ্লাই 1 বিলিয়ন, অর্থাৎ ম্যাক্স সাপ্লাই হচ্ছে 1 বিলিয়ন, 100 কোটি। এবং এখানে আরেকটা জিনিস লেখা আছে, ডে বাই ডে ডি কয়েন উইল বি বার্ন অ্যান্ড ডি কয়েন কোয়ান্টিটি উইল বি রিডিউস ফ্রম সাপ্লাই। এটা দিন দিন ডি কয়েন বার্ন হইতে থাকবে এবং ডি কয়েনের সাপ্লাই থেকে ডি কয়েন কমতে থাকবে। বিটকয়েন হলো মাইনিং ফর্মুলাতে, আর ডি কয়েন হইলো বার্নিং ফর্মুলাতে। অর্থাৎ এটা সাপ্লাইটা 1 বিলিয়ন, মার্কেটে 1 বিলিয়ন কয়েন আছে, বাট ধীরে ধীরে ডি কয়েন বার্ন হইতে থাকবে একটা মেকানিজমের মাধ্যমে, এটা বার্নিং মেকানিজমে, এবং ডি কয়েনের সংখ্যা কমতে থাকবে। এখন 100 কোটি থেকে এটা 99 কোটিতে আসবে ধরেন, কমতে কমতে তারপর 98 কোটি, তারপর 97 কোটি, এভাবে কমতে থাকবে এটার সংখ্যাটা। একদিকে কয়েনের সংখ্যা কমতেছে, আরেকদিকে কয়েনের চাহিদা বাড়তেছে। বিটকয়েন 2008-9 সালে শুরু হয়ে আজকে বিটকয়েনের চাহিদাটা কোথায়? ডি কয়েনটা 2022 সালে 14 জুলাই এটা শুরু হয়েছে। এটার চাহিদা যত বাড়তে থাকবে, যত বাড়তে থাকবে, নতুন করে আর ডি কয়েন বাড়বে না। তো ডি কয়েন যেহেতু বাড়বে না, ডি কয়েনের চাহিদা বাড়বে, তাহলে আজকে আমরা যে দামে ডি কয়েনকে দেখছি, আগামীতে ডি কয়েন সেই দামে থাকবে না, দামটা বেড়ে যাবে। কারণ কি? সিস্টেম এটা বলে। এটা শুধুমাত্র বিটকয়েন এবং ডি কয়েনের না, আমরা যদি ইথারিয়ামের দিকে লক্ষ্য করি, আমরা যদি আবারও কয়েন মার্কেট ক্যাপে একটু চোখ বুলিয়ে আসি, তাহলে আমরা দেখব, অনেকেই বলতে পারেন এই যে কথাটা ভাই আপনি বলছেন যে ডি ডি কয়েনের প্রাইস বাড়বে, এটা কোথা থেকে আপনি বলছেন? আপনি একটা কাজ করবেন, কয়েন মার্কেট ক্যাপে যাবেন, কয়েন মার্কেট ক্যাপে গিয়ে বিটকয়েন, ইথারিয়াম, বিএনবি, সোলানা, এরকম যে টপ টপ কয়েন যেগুলো আছে, এগুলোর অল টাইম হাই, অল টাইম লো, এগুলো দেখলে কবে এটা লঞ্চ হয়েছিল, আজকে এটার প্রাইস কত, এটার মার্কেট ক্যাপিটাল কত, এগুলো যদি স্টাডি করেন, তাহলে আপনি নিজে দেখবেন এই জিনিসটা যে কি হচ্ছে, এটার চাহিদা বাড়ার সাথে সাথে প্রাইস আপ হচ্ছে, এটা স্টেপ বাই স্টেপ আপ হচ্ছে। কোনো কোনো সময় ডাউন হয়, কেন হয়? এটাই ন্যাচারাল একটা সেটের বিভিন্ন রিজনের কারণে। মনে করেন একটা জিনিস কি হচ্ছে, আলুর দাম, আলু কি হচ্ছে যখন সিজন, তখন আলুর দাম 5 টাকা, 4 টাকা, 3 টাকা। আবার দেখা গেছে যে সিজনের সাপ্লাই কমে গেছে, আলুর চাহিদা বেড়ে গেছে, এবার 20 টাকা, 25 টাকা, 30 টাকা। আবার যখন দেখা গেছে যে সাপ্লাই আসতেছে, তখন হয়তো এটা কমতেছে। তো ডিমান্ড এন্ড সাপ্লাই, ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের উপরে ভিত্তি করে প্রাইস নির্ধারণ হয়। কোনো কোনো সময় হইতে পারে, ধরেন এই মুহূর্তে বিটকয়েন কিনার, ইথারিয়াম কিনার যে পরিমাণ মানুষের ইন্টারেস্ট আছে, হয়তো করোনার সময় এক্সাম্পল বলতেছি, মানুষ হয়তো চিন্তা করেছে না আমি এই মুহূর্তে বিটকয়েন ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করব না, আমি হয়তো অন্য কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করব। অথবা ধরেন দুইটা দেশের যুদ্ধ লাগছে, মানুষ একটু ভয়ভীতির মধ্যে আছে, সো সে তার টাকাটাকে ইনভেস্টমেন্টে যাচ্ছে না। তখন কি হয়েছে, যে তখন বরং মানুষ চিন্তা করতেছে, ধরেন একটা এক্সাম্পল, ইউক্রেনের যারা বিটকয়েন কিনে রাখছে, রাশিয়ার যারা বিটকয়েন কিনে রাখছে, অথবা ইসরায়েলের যারা বিটকয়েন কিনে রাখছে, ইরানের যারা বিটকয়েন, দুই দেশের মধ্যে যুদ্ধ লাগছে, এখন মানুষ কি করতেছে, তার কাছে বিটকয়েন আছে, সেই বিটকয়েনটা সেল করতেছে। সো এই যখন সেল প্রেসার হবে, যখন মানুষ সেল করবে বেশি, তখন একটা জিনিসের প্রাইস নিচে যাবে। আর যখন মানুষ এটার প্রতি ইন্টারেস্টেড হবে, মানুষ যখন এটা কিনবে, বাইং বেশি হবে, তখন এটার প্রাইস উপরে যাবে। সো আপস এন্ড ডাউনস হইতেই থাকবে। বাট লং টাইমের পার্সপেক্টিভ থেকে আমরা যদি দেখি, যেহেতু এটার চাহিদাটা কি, চাহিদা আনলিমিটেড, বাট কয়েনটা বা টোকেনটা লিমিটেড, সো এটার প্রাইস বাড়ার সম্ভাবনা বেশি। সো এই জায়গায় যদি আমরা দেখে আসলাম, অনেকেই আমাদেরকে বলেন যে কয়েনের সাপ্লাই 1 বিলিয়ন, এবং এটা এই ধরনের কয়েন তো আরো হাজার হাজার আছে, তাহলে আমরা কেন ডি কয়েনে ইনভেস্ট করব? 2022 সালে যখন ডি কয়েনটা আসে, তখন থেকেই এটা মার্কেটে ওপেন। এটা তখন ইউনিসোয়াপ, প্যানকেক সোয়াপ, সুশি সোয়াপ, এইরকম প্রায় 13-14টা এক্সচেঞ্জে লিস্টেড হয় প্রথম দিন। পরবর্তী সময়ে আরো অনেকগুলো এক্সচেঞ্জে লিস্টেড হয়েছে, এবং বর্তমানে প্রায় 50টা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে এটা ট্রেড হয়। নট অনলি দ্যাট, ডিফাই ক্লাব, আমার এই কয়েনটা বা টোকেনটা আপনি অন্য এক্সচেঞ্জে গিয়ে খুঁজবেন, নট নেসেসারি আপনি আমাদের নিজস্ব এক্সচেঞ্জে গিয়েও এই কয়েনটা বা এই টোকেনটা কি করতে পারেন, এক্সচেঞ্জ করতে পারেন। ডিফাই ক্লাবের এক্সচেঞ্জে আপনি যখন ক্লিক করবেন, তখন এই যে এই জায়গায় আমি ক্লিক করলাম, এখন আমরা চলে গেলাম কোথায়, ডিফাই ক্লাবের এক্সচেঞ্জে। এখন এই এক্সচেঞ্জে কি হয়, এই এক্সচেঞ্জে শুধুমাত্র ডি কয়েন যে ট্রেড হয় এরকম না, ডি কয়েনের সাথে আরো শত শত কয়েন,
এই যে টপ টপ যে কয়েন মার্কেট ক্যাপে আপনারা একটু আগে দেখেছেন, এরকম শত শত কয়েন ডিফাই ক্লাব এক্সচেঞ্জে ট্রেড হয়। তাহলে এই এক্সচেঞ্জে যখন ট্রেড হয়, বাইনান্স যেভাবে একটা এক্সচেঞ্জ হিসাবে লাভ করে, যেহেতু বাইনান্সের একজন মালিক আছে, সো একজন বা 5 জন 10 জন যারা মালিক আছে তারা লাভবান হবে। বাট ডিফাই ক্লাব এমন একটা এক্সচেঞ্জ করেছে, এই এক্সচেঞ্জের মালিক হতে পারি আপনি, আমি, আমরা, অর্থাৎ সাধারণ জনগণ, কারণ এটা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ। তো ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের ওনারশিপ নেওয়ার সিস্টেমটাকে দুই ভাবে নিতে পারেন। আপনি পুলে লিকুইডিটি প্রোভাইড করতে পারেন, তাহলে ওই পেয়ারে যত ট্রেড হবে প্রত্যেকটা ট্রেডের একটা ফি আপনি রিটার্ন পাবেন। আরেকটা হচ্ছে ডিফাই ক্লাব এক্সচেঞ্জের কয়েন হচ্ছে ডি কয়েন, সেটা যদি আপনি স্টেক করেন তাহলে ডিফাই ক্লাব যা লাভ করবে সেই লাভের একটা অংশ আপনি পাবেন। অর্থাৎ দুইটা ওয়ে, একটা হচ্ছে পুলে আপনি লিকুইডিটি প্রোভাইড করা, আরেকটা হচ্ছে আপনি স্টেক করা। সো আমরা যদি খুব সাধারণভাবে দেখি তাহলে এই মুহূর্তে আমরা আরো একটা বেনিফিটের কথা জানলাম, যেটা বিটকয়েনের মধ্যে ছিল না। বিটকয়েনের মধ্যে বেনিফিটটা কি ছিল? বিটকয়েন আপনি কিনে রাখবেন, বিটকয়েনের দাম বাড়বে। আমি $1,000 দিয়ে কিনছি, $10,000 হয়েছে, বিটকয়েন বেচে দিছি, আমার $9,000 লাভ। আমি বিটকয়েন কিনছি $10,000 দিয়ে, $50,000 হয়েছে, আমার $40,000 লাভ, আমি বেচে দিছি, আর কোনো লাভ নাই। বাট যেহেতু নতুন নতুন বাল্ব, টমাস আলভা যেটা আবিষ্কার করেছেন, সেই বাল্ব, আর আজকে দেখেন লাল নীল ফ্লাড লাইট, বাস লাইট, কত ধরনের লাইট আজকে আবিষ্কার হচ্ছে, এলইডি এলসিডি, মানে যত সময় গড়াচ্ছে মানুষ এটার উৎকর্ষতা সাধন করতেছে, এটাকে আকর্ষণীয় করার চেষ্টা করতেছে, যাতে মানুষ আরো বেশি এটার উপরে কি হয়, আরো কিনে। তো ডিফাই ক্লাব 2008-9 সালে যে ব্লক চেইন যে কয়েন তৈরি হয়েছে, ডিফাই ক্লাব তার কয়েনটাকে, ডি কয়েনটাকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটা আরো আকর্ষণীয় হয়, মানুষ যাতে এটাতে আরো কেনার প্রতি আগ্রহী হয়। কি করেছে, যে প্রথম হচ্ছে কি, আপনি ডি কয়েন কিনে রাখলেন, ডি কয়েন যে কোনো সময় বেচতে পারবেন। ডি কয়েন $1 আছে, $10 গেল, আপনি $1,000 ডি কয়েন কিনছেন, $10,000 আপনার লাভ হইলো $9,000। $10,000 ডি কয়েন কিনছেন, আপনি $1,00,000 সেল করলেন, আপনার $90,000 লাভ হইলো। এটা হচ্ছে ডি কয়েন কিনলেন, আরো 10টা কয়েন যেভাবে কিনেন, কিনে আপনি সেল করেন, যখন দাম বাড়বে তখন সেল করেন। হ্যাঁ, আপনি সকালে কিনছেন, দাম একটু কমছে, আপনি অল্প লসেও বেচতে পারবেন। আপনি অল্প লাভ হয়েছে, $1 কিনছেন বা 80 সেন্টে কিনছেন, 90 সেন্ট হয়েছে, আপনি প্রফিট করলেন। এজ এ ট্রেডার এইভাবে আপনি প্রফিট করতে পারেন, আবার ইনভেস্টর হিসেবে এখানে কয়েনে আপনি প্রফিট করতে পারবেন। এটা হচ্ছে প্রথম। বাট ডিফাই ক্লাবের ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এটা যেহেতু একটা এক্সচেঞ্জ কয়েন, এখানে স্টেকিং এর সুযোগ দেওয়া হয়েছে, যে আপনি স্টেক করেন, তাহলে কি হবে, আপনার কয়েনটা আপনার জায়গায় থাকবে, এবং এই কয়েনটা বিপরীতে আপনি দুইভাবে, যদি 1 বছরের চুক্তি করেন, যে 1 বছরে আমি আমার কয়েনটাকে স্টেক করব, এটা আমি উইথড্র করব না, তাহলে আপনি প্রতি সপ্তাহে একবার করে বেনিফিট পাবেন, 52 বার বেনিফিট পাবেন। সেটা 2% থেকে 3%। ধরেন আপনার 100 থেকে 5,000 কয়েন যদি স্টেক করেন তাহলে 2% পাবেন। যদি আপনি 5,000 থেকে 15,000-এর মধ্যে করেন তাহলে 2.25% পাবেন। 15,000 থেকে 50,000 যদি করেন তাহলে আপনি কত পাবেন? আপনি 2.5% পাবেন। আর যদি 50,000 থেকে 1 মিলিয়ন কয়েন আপনি স্টেক করেন তাহলে 3% পাবেন। তাহলে এই হচ্ছে 4টা লেয়ারে, এই 4টা লেয়ারে আপনি কি পাচ্ছেন? বেনিফিট পাচ্ছেন। এটার জন্য মূল যে কয়েন যেটা, এটা আপনাকে কি করতে হবে? এটা আপনাকে স্টেক করে রাখতে হবে। এটা আপনি 1 বছর 52 সপ্তাহ উইথড্র করতে পারবেন না, এটা আনস্টেক করতে পারবেন না। বাট যেটা বেনিফিট আসছে, এক্সাম্পল, আমি 10,000 কয়েন স্টেক করলাম, আমি প্রতি সপ্তাহে 200 কয়েন পাচ্ছি, এই 200 কয়েন আমি কি করতে পারবো? এটা উইথড্র করতে পারবো, এটাকে সেল করে ডলার বানাইতে পারবো, আমি টাকা বানাইতে পারবো, আমি রুপি বানাইতে পারবো, দিরহাম বানাইতে পারবো, পাউন্ড বানাইতে পারবো, এটা আমার ইচ্ছা। আমি যে দেশে থাকি সেই দেশের কারেন্সিতে কনভার্ট করতে পারবো। কিভাবে কনভার্সন হয় এগুলো আপনারা যারা ক্রিপ্টো জানেন জানেন, যারা জানেন না তারা, যারা জানেন তাদের থেকে জেনে নিবেন। এটা কোনো রকেট সায়েন্স না যে এটা বোঝার জন্য আপনাকে অনার্স মাস্টার্স করতে হবে। জাস্ট আপনি যদি ইচ্ছা করেন, যেভাবে ফেসবুক হোয়াটসঅ্যাপ চালান, আপনি ঠিক একই রকম 2-4টা ক্লিকের ব্যাপার, আপনি পারবেন এটা। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আরেকটা অপরচুনিটি, এই এক্সচেঞ্জে অপরচুনিটি। এক্সচেঞ্জে কি করবেন? আপনি 2,000 দিনের কন্ট্রাক্ট করবেন, আপনার কয়েনটাকে 2,000 দিনের আপনি রাখবেন। 2,000 দিনে রাখলে কি হবে? আপনি যা কয়েন স্টেক করেছেন এই 2,000 দিনে আপনি 5 গুণ কয়েন পাবেন। লাইক আপনি
1000 কয়েন স্টেক করলেন, তাহলে আপনি কয়েন পাবেন কত? 5000 কয়েন। কত দিনে? 2000 দিনে। আবার আপনি যদি 10,000 কয়েন করেন, তাহলে আপনি কত পাবেন? আপনি 50,000 কয়েন পাবেন। কত দিনে? 2000 দিনে। আবার আপনি যদি কি করেন, 1 লক্ষ কয়েন স্টেক করেন, তাহলে কত পাবেন আপনি? 5 লক্ষ কয়েন পাবেন। এর উপরে একটা পজিশন দিয়ে 1 লক্ষের উপরে করা সম্ভব না। সেটা করতে গেলে আপনাকে কি করতে হবে? 1 লক্ষের উপরে করতে গেলে আপনাকে আরো 10টা পজিশন নিতে হবে। সো এই সুযোগটা কিভাবে আমরা যদি দেখি, দেখেন আমরা স্টেক করলাম। স্টেক করার পরে কত স্টেক করতে পারবো আমরা? 100 থেকে মিনিমাম স্টেক 100, ম্যাক্সিমাম স্টেক কত? 1 লাখ। এই যে দেখেন, ইউ ক্যান স্টেক এ মিনিমাম অফ 100 ডি কয়েন and maximum of 1 lakh D coin. The daily reward of is 0.25%, which translate to a yearly reward of 90%. ডেইলি আপনি 25টা, যেমন ধরেন 10,000 কয়েন আমি স্টেক করেছি, ডেইলি 25টা পাবো। এই 25টা আমি উইথড্র দিতে পারবো। মজার ব্যাপার হচ্ছে, এক্সচেঞ্জে যদি আপনি স্টেক করেন, তাহলে আপনি 2000 দিনের জন্য কন্ট্রাক্ট করেছেন, বাট কাল সকালে ঘুম থেকে উঠে আপনার মনে একটা দুরু 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 একটা বুকের মধ্যে কাঁপন তৈরি হয়েছে যে 10,000 কয়েন আমি স্টেক করলাম, কাল যদি ডিফাই ক্লাবের কিছু হয়ে যায়, ডিফাই ক্লাব যদি আমার কয়েন নিয়ে যায়, এরকম একটা টেনশন আপনার মধ্যে কাজ করতেছে। আপনি আপনার অ্যাকাউন্টে ঢুকবেন, এক্সচেঞ্জে ঢুকে জাস্ট আনস্টেকে ক্লিক দিবেন, আপনার কয়েনটা সাথে সাথে আনস্টেক হয়ে আপনার অ্যাকাউন্টে চলে যাবে। এখন আপনি কি করলেন? আনস্টেক করলেন, উইথড্র দিবেন, আপনার মেটামাক্স ওয়ালেটে চলে যাবে। এখন আপনি এটাকে চাইলে এক্সচেঞ্জের মাধ্যমে সোয়াপ করে আপনার নেটিভ কারেন্সিতে কনভার্ট করে ফেলতে পারেন। প্রথমে ইউএসডিটি, দেন আপনার যেটা ইচ্ছা সেটা করতে পারেন। অর্থাৎ এখানে যেভাবে আপনি ঢুকবেন, এন্ট্রি নিবেন, ঠিক একই প্রসেসে আপনি এখানে এক্সিট নিতে পারবেন। এবং সেটার জন্য কোনো টাইম লিমিট নাই যে আমি এখন স্টেক করলাম, এটা কি পুরা 2000 দিন রাখতে হবে, 5.5 বছর রাখতে হবে? নো, আপনি 5.5 মিনিট পরে, 5.5 সেকেন্ড পরে ওটা আনস্টেক করে ফেলতে পারবেন। এই সুযোগটা যখন কি হলো, দেয়া হলো, তখন দেখা গেছে যে ডিফাই ক্লাব সম্পর্কে মানুষের যে একটা চিন্তাধারা, এটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। কেন? প্রথমে একটা প্রশ্ন আসতো যে আমি 1 বছরের জন্য স্টেক করলাম, তাহলে 1 বছর যদি কোম্পানি আমার, আচ্ছা লাভ দিচ্ছে, ঠিক আছে, কিন্তু 1 বছর পরে যদি কয়েন আমাকে না দে তাহলে কি হবে? অনেকে বলে যে ভাই, এটা আপনি আমাকে বলতেছেন, আপনি আমাকে চেক দেন, স্টাম্প দেন, মানে বাড়ির দলিল করে দেন, এই ধরনের কিছু প্রশ্ন আসে, অবান্তর কিছু জিনিস আসে। বাট গত 2 বছরে যারা ডিফাই ক্লাবে স্টেক করেছে, তারা তাদের বেনিফিট নিয়েছে, কয়েনের স্টেকিং রিওয়ার্ড নিয়েছে, তারা তাদের কয়েন আনস্টেক হয়েছে, উইথড্র দিয়েছে। কেউ তার কয়েন ধরেন 10,000 কয়েন 1 বছরে সেটা 20,000 হয়েছে, তারপরের বছর আবার সে 20,000 কয়েন আরো 10,000 লাগাইছে, আরো 20,000 হয়েছে। এইভাবে অনেকেই 3 গুণ 4 গুণ করে ফেলছে গত 2 বছরে। এরকম শত শত এক্সাম্পল ওয়ার্ল্ড ওয়াইড আছে। এবং কেউ এসে বলতে পারবে না যে আমি কয়েন স্টেক করেছি, আমার কয়েন উইথড্র দিতে পারছি না, আমার কয়েন আনস্টেক করতে পারছি, এই ধরনের কোনো কাহিনী নাই। তো ডিফাই ক্লাব কি করলো, এটাকে আরো এক্সচেঞ্জের মাধ্যমে আরো ফ্লেক্সিবল করে ফেললো। কেন? আপনাকে বললো যে আপনার কোনো লিমিটের প্রয়োজনে আপনার যখন মনে চায় তখন আপনি এটাকে আনস্টেক করে ফেলবেন। তবে প্রশ্ন হলো, আপনি বলবেন যে ভাই, ডিফাই ক্লাব তাহলে তার লাভটা কি? হ্যাঁ, এই যে সুযোগটা, এটাকে লিমিটেড করে দিয়েছে। এখানে এই স্টেকিংটা মাত্র 10% কয়েন স্টেক হবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন ডি কয়েনের হাইয়েস্ট সাপ্লাই কত? 1 বিলিয়ন, মানে 100 কোটি। এই 100 কোটি কয়েনের মধ্যে 10% কয়েন, অর্থাৎ 10 কোটি কয়েন কি হবে? এখানে এক্সচেঞ্জে স্টেক করা যাবে। এখন ধরেন আপনি এই 10 কোটির মধ্যে আপনার হয়তো 1,000 আছে, বা 10,000 আছে, 20,000 আছে। এবার এই পুলটা কি হয়ে গেছে? পুল কমপ্লিট হয়ে গেছে। এখন এই পুলটা কমপ্লিট হয়ে গেলে আপনি পুল থেকে বের হয়ে গেছেন, নতুন 100 জন দাঁড়ায় আছে কিন্তু পুলের মধ্যে ঢুকবে, তারা ঢুকতে পারতেছে না। কারণ কি? এটা কি হয়ে গেছে? সবগুলো পুল ফিল আপ হয়ে গেছে। মানে আপনি একজন বের হয়ে গেলে আরো 10 জন মাথার উপরে খাড়া আছে। যেমন ধরেন বিটকয়েন আপনি এই মুহূর্তে সেল করবেন, বিটকয়েন কেনার জন্য পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি ব্ল্যাক রক আছে মার্কেটে, জেপি মর্গান আছে, সিটি গ্রুপ আছে, আপনার মাইক্রো স্ট্র্যাটেজি আছে। এগুলো সবগুলো হচ্ছে বিলিয়নস অফ ডলার্স এর পোর্টফোলিও ম্যানেজ করে।
এটা আমেরিকার কথা বললাম, ইংল্যান্ডে আছে, ইংল্যান্ডে ব্যাংক অফ ইংল্যান্ড কি করতেছে, তারা বিটকয়েন কিনতেছে। এরকম এল সালভাডর নামে একটা কান্ট্রি তাদের মূল কারেন্সি হিসাবে বিটকয়েনকে ডিক্লেয়ার করেছে। এরকম অনেকগুলো এক্সাম্পল আছে, যে এক্সাম্পল গুলোতে আমরা দেখি যে বিটকয়েন কি হচ্ছে, বিটকয়েন কেনার লোকের অভাব নাই। সো কেউ একজন যদি বিটকয়েন বিক্রি করে দেয়, এখানে 100 জন লোক আছে বিটকয়েন কিনার। সো আমি যদি এখানে আনস্টেক করে দেই, তাহলে এই জায়গায় পজিশন নেক্সট টাইম হয়তো আমি পজিশনটা পাবো না, কারণ এটা লিমিটেড অপরচুনিটি। যেমন ধরেন বনানীর যে বাড়িগুলো, কয়টা বাড়ি আছে আপনি গুনতে পারবেন, এই এতগুলো বাড়ি এখানে আছে। এখন নতুন করে আর বনানীতে বাড়ি বাড়বে না, গুলশানে আর বাড়ি বাড়বে না। তাহলে আপনাকে যদি কিনতে হয়, কার কাছ থেকে কিনতে হবে, আগে যে কিনে রাখছে তার থেকে কিনতে হবে। নতুন করে আর সরকার থেকে আপনি কিনতে পারবেন না। ডিফাই ক্লাব এই 10% কয়েন স্টেক করার সুযোগ দিচ্ছে কাদেরকে, যারা এখানে করবে। এখন পরবর্তী সময় যখন ফিল আপ হয়ে যাবে, কেউ বের হইলে আপনি ঢুকতে পারবেন, নাইলে আপনার এখানে ঢুকার চান্স নাই। এই কারণে বলতেছে যে আপনার যখন মন চায় আপনি বের হয়ে যান, আমার এটাতে টেনশন নাই, হেডেক নাই। কারণ ডিফাই ক্লাব জানে এই যে সুযোগটা, এই সুযোগ আপনি একবার মিস করলে নেক্সট টাইম হয়তো এই সুযোগ আর পাবেন না, আমি হয়তো এই সুযোগটা পাবো না। এবং এটা যে আমি আপনাদেরকে ডিফাই ক্লাব নিয়ে বলছি, ব্যাপারটা এরকম না। আপনারা যদি স্টেকিং পুলে যান, বাইন্যান্সে অনেক স্টেকিং পুল আছে যেগুলো ফিল আপ হয়ে গেছে। তো ওরা মাইনিং পুলে ইনভেস্টর নিয়েছে, এগুলো ফিল আপ হয়ে যায় যখনই 2.5 মাস 3 মাস 6 মাসের মধ্যে এগুলো ফিল আপ হয়ে যায়। পরবর্তী সময়ে যারা আসতে চায়, এদের আসতে গেলে ওই রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে গেলে, ধরেন আমি এক্সাম্পল দিলাম, বিটকয়েন 10 সেন্টে যারা বিএনবি কিনছে, ধরেন 15 সেন্টে বিএনবি কিনছে বা $1 বিএনবি কিনছে, সে 100 বিএনবি কিনছে $1, $100 দিয়ে। আপনি সেই বিএনবি এখন যদি 100 বিএনবি কিনতে চান, তাহলে কত আপনাকে ইনভেস্ট করতে হবে? 600 × 100। আপনি দেখেন প্রায় কত $1,000 আপনাকে ইনভেস্ট করতে হবে, $60,000 ইনভেস্ট করতে হবে। তাহলে $100 এই সুযোগটা নিতে গেলে $60,000 আপনার লাগবে। তো ধরেন এখানে 100 কয়েন দিয়ে মিনিমাম স্টেক করা যায়। আপনি 1000 কয়েন $1,000 দিয়ে স্টেক করলেন, উদাহরণ এক্সাম্পল। আপনি আনস্টেক করে বের হয়ে গেছেন, একটা কয়েনের দাম কত, $10। তাহলে 1000 কয়েন যদি কেউ স্টেক করতে চায় ডিফাই ক্লাবে, তখন তাকে $10,000 কি করতে হবে, খরচ করতে হবে। এটাই হচ্ছে এটার মেকানিজম। এটা গেল দ্বিতীয় অপশন। এবার ফাইনাল অপশন, যেটা তৃতীয় অপশন, আমরা শুরুর দিকে একটা কথা বলেছিলাম যে ডিফাই ক্লাব আপনার জন্য একটা অপরচুনিটি এনেছে। সিজেড এর এক্সাম্পল আমরা দিয়েছিলাম, যে এই এক্সাম্পলটা এরকম যে সে প্ল্যাটফর্ম বানাইছে, এখানে একটা কালেকটিভ সাকসেস। আপনি চাইলে, আমি চাইলে ডিফাই ক্লাবে এরকম একটা কালেকটিভ সাকসেস নিয়ে আসতে পারবো। অর্থাৎ আমি ডিফাই ক্লাবে পারফর্ম করব শুধু আমার স্বার্থে, ব্যাপারটা এরকম না। আমি চাইলে অনেক মানুষকে এই সুযোগটা দিতে পারবো। কিভাবে দিতে পারবো? এখানে দেখেন 15টা জেনারেশন আছে। ধরেন আমি প্রথমে 10 জনকে এই সুযোগটা দিলাম, আমি 10,000 কয়েন স্টেক করলাম, আরো 10 জন 10,000 করে করলো, তাহলে আমার প্রথম জেনারেশনে 10টা লোক আসলো, এখানে 1,00,000 কয়েন স্টেক হইলো। এই 1,00,000 কয়েন যারা স্টেক করছে, প্রত্যেকে 10,000 করে করছে, 25টা করে পাবে। তাহলে 25টা করে কয়জন পাচ্ছে, 10 জন পাচ্ছে 250 কয়েন ডেইলি। মজার ব্যাপার হচ্ছে এই 10টা লোক আমার রেফারেল কোড ইউজ করছে, কারণ এখানে রেফারেল কোড ইউজ না করলে স্টেক করতে পারবে না। এখন আমি প্রত্যেকটা লোক থেকে আমি 10টা করে কয়েন এক্সট্রা পাচ্ছি। তাহলে এক্সট্রা যদি আমি 10টা করে কয়েন পাই, আমি পাবো ডেইলি 100 কয়েন। তাহলে খেয়াল করে দেখেন, আমি যে 10,000 কয়েন স্টেক করছি, সেখান থেকে 25টা তো আমি পাইলামই, পাশাপাশি আমি আমার এই 10টা লোক, আমার যারা 10,000 করে স্টেক করলো, সেখান থেকে 100 কয়েন আমার প্রতিদিন আসতেছে। এবার এই 10 জন লোক থিওরিটিক্যালি আমরা আরো 10 জন করে নিয়ে আসলো, তাহলে কি হলো, এখানে সেকেন্ড জেনারেশনে আমার 100 লোক আসলো, ওই 100 লোক 10,000 করে কয়েন স্টেক করলো। এবার এই 10 জন লোক এক্সট্রা 10টা করে কয়েন পাবে, আমি পাবো কত, 4টা করে কয়েন। লোক কয়টা, 100। তাহলে প্রতিদিন আমার 400 কয়েন আসতেছে আমার সেকেন্ড জেনারেশন থেকে। এবার থার্ড জেনারেশন, এই 100 জন লোক যদি 10 জন করে লোককে নিয়ে আসে যারা 10,000 করে কয়েন স্টেক করবে, তাহলে থার্ড জেনারেশনে আমার কয়েন স্টেক হচ্ছে কত, 1,000। তাহলে ওই 1,000 লোক যা স্টেক করবে, প্রত্যেকটা লোক থেকে আমি 3টা করে কয়েন পাবো ডেইলি বেসিস। তাহলে 3টা করে কয়েন পাইলে আমি 3,000 কয়েন পাচ্ছি। এরপরে আমি আর আলোচনায় গেলাম না, এই 3টা পয়েন্টেই যদি আমি দেখি, তাহলে
প্রথমটাতে আমি পাচ্ছি কত, আমার প্রতিষ্ঠা, আমার ইনভেস্টমেন্ট থেকে, তারপর ফার্স্ট জেনারেশনের 10 জন, এখান থেকে পাচ্ছি আমি 100, তাহলে 100 প্রতিষ্ঠা। সেকেন্ড জেনারেশনে 100 জন লোক, 100 জনের যে ইনভেস্টমেন্টটা হয়েছে সেখান থেকে আমি কত করে পাচ্ছি, 4টা করে পাচ্ছি, সেখানে আমার কত হইলো 400। থার্ড জেনারেশনে আমি 3টা করে পাচ্ছি, থার্ড জেনারেশনে আমার 1000 লোক, তাহলে আমি পাচ্ছি কত, ডেইলি 3000 কয়েন। এখন প্রতিদিন আমি পাচ্ছি কত, 3525 কয়েন। যদি আমি 3টা জেনারেশন মেনটেন করতে পারি, একই কাজ আমি 10 জনকে নিয়ে এসেছি, 10 জন যদি একই কাজ করতে পারে, তাহলে এখানে থার্ড জেনারেশনে আমার ডেইলি ইনকাম হচ্ছে 3525। আমি ইনভেস্ট করেছি কত, 10,000 কয়েন। এখন চিন্তা করে দেখেন, এই 10,000 কয়েন দিয়ে আমি ডেইলি 3525টা কয়েন পাবো। এটা গেল 1:10, অর্থাৎ সানফ্লাওয়ার সিস্টেমে। আপনি যদি এখানে 10 জন করতে পারেন, সেম জিনিসটা ডুপ্লিকেট। এখন অনেকে বলছেন যে ভাই ঠিক আছে, আমি 10 জন পারলাম, একজন লোক যদি আপনার আসে, ওই একজন থেকে আপনি 10টা পাবেন। সেকেন্ড জেনারেশনে একজন আসছে, 10,000 ইনভেস্ট, আপনি 4টা পাবেন। থার্ড জেনারেশনে একজন আসছে, আপনি 3টা পাবেন। ফোর্থ জেনারেশনে 2টা পাবেন, ফিফথ জেনারেশনে একটা পাবেন, এইভাবে 15 জেনারেশন পর্যন্ত একটা 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 করে পাবেন। অর্থাৎ আপনার এখানে কি হইলো, গ্রামীণ ফোন প্রথমে সিম বেচলো, এখন সিমে যতবার রিচার্জ হচ্ছে ততবার আপনি বেনিফিট পাচ্ছেন। খেয়াল করে দেখেন, ট্রেডিশনাল বিজনেস যদি হইতো, এটা এটা কমিউনিটি বিজনেস যদি না হইতো, তাহলে ডিফাই ক্লাব আপনাকে ওয়ান টাইম বেনিফিট দিত। বাট এখানে আপনাকে কেন ডেইলি বেসিস বেনিফিট দিবে? এই কারণে ডেইলি বেসিস বেনিফিট দিবে, কারণ এটা ক্রিপ্টোকারেন্সি, এটা কমিউনিটি বেসড বিজনেস। এখানে মালিকানা বলতে কোনো সেন্ট্রাল অথরিটি নাই, এই সুযোগটা সবার জন্য ওপেন করা হয়েছে। এখন যেই যতটুকু কন্ট্রিবিউশন করবে, তার কন্ট্রিবিউশন হিসাবে পুরোটাই ডিস্ট্রিবিউট হবে কিসের মধ্যে, চ্যানেলের মধ্যে, কমিউনিটির মধ্যে। অর্থাৎ বিটকয়েন থেকে শুরু করে ম্যাক্সিমাম ক্রিপ্টো ইনোভেশনটা এই কারণে বলা হয় যে গত 12 বছরে, গত এক যুগে যে পরিমাণ মিলিয়নিয়ার ক্রিপ্টো ইন্ডাস্ট্রি থেকে হয়েছে, পৃথিবীর ইতিহাসে এত বেশি মিলিয়নিয়ার অন্য কোনো ইন্ডাস্ট্রি থেকে হয়নি। কেন? কারণ অন্যান্য ইন্ডাস্ট্রিতে, ট্রেডিশনাল বিজনেসে যিনি মালিক, হাজার হাজার কর্মচারী কাজ করে, একজন লাভবান হয়। আর এখানে ক্রিপ্টোকারেন্সি এই সিস্টেমটা জেনারেশন টু জেনারেশন এরকম হয়, যেখানে যা প্রফিট হয়, পুরো প্রফিটটাই ডিস্ট্রিবিউট হয় অ্যামাং দা কমিউনিটি মেম্বার্স, প্রত্যেকটা কমিউনিটি মেম্বার্স এর মধ্যে হয়। অর্থাৎ যেহেতু এটা ডিসেন্ট্রালাইজ, এটা বিকেন্দ্রীকরণ, কোনো সেন্ট্রাল জায়গা নাই, টোটালটাই এটা ডিস্ট্রিবিউশন এভাবে। সো এখানে একজন 1000 কোটি টাকার মালিক হয় না, বরং 1000 জন কোটি টাকার মালিক হওয়ার সিস্টেম হচ্ছে ডিফাই ক্লাব। এই কারণে থার্ড আমার যে কথাটা ছিল আপনাদের আজকে বলছি, যে যদি আপনি, আপনার মেন্টালিটি এরকম হয় যে আপনি চিন্তা করেন আপনার পুরো পরিবারকে নিয়ে, আপনি চিন্তা করেন আপনার বন্ধু বান্ধবদেরকে নিয়ে, আপনি চিন্তা করেন আপনার এলাকা নিয়ে, আপনি চিন্তা করেন দেশ নিয়ে, আপনি চিন্তা করেন বিশ্ব মানবতা নিয়ে, সো আপনার আমার জন্য গ্রেট অপরচুনিটি হচ্ছে ডিফাই ক্লাব, ক্রিপ্টোকারেন্সি, ব্লকচেইন। কারণ এখানে যে ডেভেলপমেন্টটা আসে, সেই ডেভেলপমেন্টটা সবার জন্য আসে। এখন একটা বিষয় আপনারা হয়তো বলতে পারেন যে ক্রিপ্টোকারেন্সি শুধু কি ক্রিপ্টোকারেন্সির মধ্যে সীমাবদ্ধ? ন, আপনারা যদি ডিফাই ক্লাবটাকে অ্যানালাইসিস করেন, তাহলে দেখবেন ডিফাই ক্লাবের কিছু, এটাকে ইকোসিস্টেম বানাইছে ডিফাই ক্লাব। ইকোসিস্টেমের মধ্যে কি আছে? যেমন এক্সচেঞ্জ আছে, ফরেক্স ব্রোকার। এখন ক্রিপ্টো মার্কেটের সাইজ হচ্ছে $2 ট্রিলিয়ন, বাট ফরেক্সে পার ডে 5 to 7 ট্রিলিয়ন ডলারের ট্রেড হয়। আমি যদি আপনাদেরকে ই কমার্স নিয়ে কথা বলি, অ্যামাজন 1994 সালে একটা বই বিক্রি করার জন্য অনলাইন একটা শপ ওপেন হয়েছিল। আপনি দেখেন, একটা লাইব্রেরি করতে যে পরিমাণ টাকা লাগে, টাকা লাগতো 1994 সালে, তার চাইতে কম পুঁজি নিয়ে ই কমার্স অ্যামাজন শুরু করে। সেই কোম্পানিটা আজকে $1 ট্রিলিয়ন কোম্পানি। প্রতিদিন বিলিয়নস অফ ডলার্স এর কি হচ্ছে, পণ্য লেনদেন হচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে, পৃথিবীর সবচেয়ে বড় দোকানের নাম হচ্ছে অ্যামাজন, কিন্তু তার কোনো দোকান নাই। তাহলে কিভাবে হয়? অনলাইনের মাধ্যমে হয়। এখন আমরা এখনো এই যুগে, যেদিন প্রতিদিন আজকে সকাল থেকে রাত অব্দি 24 ঘন্টা যদি আপনি হিসাব করেন, কয়েক বিলিয়ন ডলারের প্রোডাক্ট সেল হয় অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যামাজনের মাধ্যমে। নট অনলি অ্যামাজন, আপনি দেখেন আলিবাবা.কম আছে, মিডল ইস্টের একটা আছে নুন নাম একটা ব্র্যান্ড আছে, টিকটক তাদের একটা টিকটক শপ ওপেন করেছে। কিছুদিন পরে দেখবেন টিকটক শপটা কি হয়ে গেছে, ই কমার্সের অ্যামাজনের একটা অল্টারনেটিভ হিসেবে দাঁড় হয়েছে। সো
এগুলো কিসের বিজনেস? অনলাইনের বিজনেস। সেখানেও ডিফাই ক্লাব তার একটা ডিসেন্ট্রালাইজ কমার্স সাইট করতেছে, যেখানে আপনি আমি নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনবো, এবং সেই জিনিসগুলো কেনার সাথে সাথে আমরা এখানে একটা রিওয়ার্ডিং সিস্টেম থাকবে। অর্থাৎ এই যে কমিউনিটিটা তৈরি হচ্ছে ডি কয়েনের জন্য, এটা শুধু ডি কয়েনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা আরো বিস্তৃত হবে। তারপর ডিসেন্ট্রালাইজ ব্যাংক হচ্ছে, প্রপার্টি হচ্ছে আপনি আপনার ডি কয়েন দিয়ে দুবাইতে প্রপার্টি কিনবেন, ইউকে তে প্রপার্টি কিনবেন, এবং এগুলো টোকেনাইজেশন প্রপার্টি হবে। অনেকে প্রপার্টি বলতেই বুঝে যে আমি প্রপার্টি কিনবো, সো এত টাকা পাবো কোথায়? দুবাইতে একটা ফ্ল্যাট কিনতে 2 কোটি 3 কোটি টাকা লাগবে। আপনারা জানেন যে রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট, এটাকে বলে RWA, রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট। সো এই RWA এর মাধ্যমে টোকেনাইজেশন একটা ফর্মুলা আসছে, যেটা ওয়ার্ল্ড এখন এইদিকেই সুইচ হচ্ছে, প্রত্যেকটা অ্যাসেট কে টোকেনাইজেশন হচ্ছে। সো আপনার দুবাইতে ইমারের একটা ফ্ল্যাট কিনা সম্ভব হবে না, কিন্তু সেখানে টোকেন করে দিলে কি হবে? আপনি হয়তো সেখানে 1,000 টাকার টোকেন কিনবেন, অর্থাৎ ওই ফ্ল্যাটের 1,000 টাকার মালিকানা আপনার। এটা ব্লকচেইনে হবে, এবং ব্লকচেইনে যেহেতু হবে, সো এখানে কেউ আপনাকে প্রতারণা করার বা এটা গোপন রাখার কোনো সুযোগ নেই, লিগেল অথরাইজ। এটা অডিট সিস্টেম। কারণ কি, ব্লকচেইন এমন একটা প্রযুক্তি যেটা প্রত্যেকটা লেনদেন ব্লকচেইনে কি থাকে, এটা লাইভ থাকে, যে কেউ এটাকে ক্রস চেক করে নিতে পারে। মেটাভার্স নিয়ে ডিফাই ক্লাব করবে। আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও দেখলাম। সেটা কি, রাশিয়াতে একটা ফার্ম করা হয়েছে। ওই ফার্মের ইয়েতে আপনার এআর মেশিন লাগিয়ে দিয়েছে, অগমেন্টেড রিয়েলিটি বা ভার্চুয়াল রিয়েলিটি যে বলে, আপনারা দেখবেন যে এই ডিভাইসটা লাগাই দিছে। তো গরুর যখন ওই ডিভাইসটা, আপনার মেটাভার্স ডিভাইস গরুর চোখের মধ্যে লাগাইছে, তখন গরু কি ফিল করতেছে? গরুগুলো, গাভীগুলো ফিল করতেছে যে সে সবুজের মধ্যে আছে। আপনারা জানেন যে মেটাভার্সের দুনিয়া হচ্ছে একটা কল্পনার দুনিয়া। তখন তারা চিন্তা করছে আমি একটা সবুজের সমারোহে আছি। তো এই অগমেন্টেড রিয়েলিটি দিয়ে একটা গাভী যে পরিমাণ দুধ দেয় নর্মালি, তার চাইতে 40% বেশি দুধ দেওয়া শুরু করছে। এখন আপনি একটু চিন্তা করে দেখেন, আমরা মনে করতাম যে মেটাভার্সটা শুধুমাত্র মানুষের জন্য হবে, মানুষকে কল্পনার জগতে। মেটাভার্স নিয়ে যদি আমি একটা পয়েন্টে আপনাদেরকে বলি, ধরেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনা করবেন, তাহলে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে গেলে একটা অক্সফোর্ডের ক্যাম্পাসে যেতে হবে আপনাকে। বাট আগামীর দুনিয়া মেটাভার্সের মাধ্যমে এরকম আসতেছে যে আপনি আপনার ঘরে বসে একটা ডিভাইস লাগাবেন আপনার বডির মধ্যে। ওই বডি যখন আপনি লাগাবেন, তখন কি হবে? আপনি ওই সেম জিনিসটা যেটা আপনার অক্সফোর্ডে ক্লাসে গিয়ে করতেন, সেটা আপনার ঘর থেকে আপনি করতে পারবেন। আপনার টিচারের সাথে শুধু ইন্টারেকশন, আপনার জুম মিটিং এর মতো না, ডাইরেক্ট ফিলিং হবে। এরকম একটা অ্যাডভান্স লেভেলের টেকনোলজি মেটাভার্স। এবং এই মেটাভার্সটা আজকে দেখা যাচ্ছে যে শুধুমাত্র মানুষের উপরে যে প্রয়োগ করা হবে এরকম না, এটার প্রাথমিক পরীক্ষা কিন্তু শুরু করা হয়েছে। আজকে গাভীর ভিডিও দেখলাম, ইন ফিউচারে দেখবেন আরো। সো ডিফাই ক্লাব এই মেটাভার্স প্রজেক্ট নিয়ে কাজ করতেছে। আপনারা জানেন নিজস্ব ব্লক চেইন হচ্ছে, ট্রাস্ট ওয়ালেট, মেটামাক্স, এগুলো যেভাবে ওয়ালেট, ডিফাই ক্লাবেরও নিজস্ব ওয়ালেট আসতেছে। সো এইরকম অনেকগুলো আপকামিং ইনোভেশন আছে, আসবে। এবং আমরা যারা সাধারণ মানুষ, আমাদের পক্ষে সম্ভব না $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট করা, বাট আমরা, আমাদের পক্ষে সম্ভব $1,000, $100, 10,000 এইরকম সাধারণ মানুষ যাতে ইনভেস্টমেন্ট করতে পারে, এখান থেকে বেনিফিট নিতে পারে, এবং সেই ইনোভেশনটা নিয়ে আসবে ডিফাই ক্লাব, এবং সেটা কমিউনিটির জন্য। সো এটা যদি আমরা বিলিভ করি, এবং এই বিলিফের জন্য যে শুধু থিওরিটিক্যাল জিনিসটা এরকম না, আপনার আমার সামনে অনেকগুলো অপশন আছে, অনেকগুলো এক্সাম্পল আছে। আমরা দেখতে পাই যে এক্সাম্পল গুলো ডিফাই ক্লাব করতেছে। ডিফাই ক্লাবের 2% ফান্ড যাচ্ছে চ্যারিটির জন্য, আপনারা জানেন। এবং সেটা ডিস্ট্রিবিউট হচ্ছে যারা কাজ করতে পারে না, শুধু যে বিজনেসে ইনভেস্ট করবে তাদের জন্য না, যারা ইনভেস্ট করার মতো এবিলিটি নাই, কাজ করার এবিলিটি নাই, ডিসেবল মানুষ, এরকম মানুষদের জন্য টোটাল ডিফাই ক্লাবের সেলস এর উপরে 2% ডিস্ট্রিবিউট হচ্ছে। এবং ফাইনালি ডিফাই ক্লাব সম্পর্কে আপনি কারোর থেকে জানার দরকার নাই, কারোর থেকে আপডেট নেওয়ার দরকার নাই। এখানে সোশ্যাল সাইট যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, টেলিগ্রাম, ডিসকর্ড, এই চ্যানেলগুলোতে যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে যিনি আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন তার আগে কালকে সকালে ডিফাই ক্লাব সংক্রান্ত আপনি লেটেস্ট ইনফরমেশন জেনে যাবেন। কারণ কি, এটা গোপনীয় কিছু না। যারা এখানে সাবস্ক্রাইব করবে, প্রত্যেকটা লোক সে সবার আগে ইনফরমেশনটা পেয়ে যাবে। অর্থাৎ এখানে কোনো মধ্যস্থতাকারী প্রয়োজন হবে না, ডাইরেক্ট আপনি যাতে একটা সুবিধা অ্যাডভান্টেজ নিতে পারেন। ইভেন টেকনিক্যালি যদি
কারো কোনো প্রবলেম হয়, অনেক সময় হয় টেকনিক্যাল কোনো একটা প্রবলেম, সেটা সলভ করার জন্য আপনি এখানে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, সেটা এক্সচেঞ্জ সংক্রান্ত হোক, আপনার বাইনারি সংক্রান্ত হোক, আপনি কারো উপরে ডিপেন্ড না হয়ে যদি ইংলিশ কনভারসেশন আপনার হয়, তাহলে আপনি ইংরেজিতে এটা কনভারসেশন করবেন। এবং ইন ফিউচারে এটা যাতে আরো বড় হয়, আপনারা জানেন অনেক সাইট আছে, এগুলো সময়ের সাথে সাথে যখন কমিউনিটি বড় হবে, সেম ল্যাঙ্গুয়েজে আপনার সাথে আপনার বাংলাদেশের একজন ধরেন ডিফাই ক্লাব এজেন্ট নিয়োগ করে দিবে, ও এক্সপার্ট, সে আপনার সাথে বাংলায় কথা বলবে। এখন হয়তো ইংরেজিতে আমাদেরকে এটা চ্যাট করতে হচ্ছে, সলিউশন নিতে হচ্ছে। তো ইন ফিউচারে এই ধরনের শুরু হবে, রাশিয়ান যে সে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে তাকে সলিউশন করা হবে। অর্থাৎ ডিফাই ক্লাব এমন একটা জিনিস ইনোভেশন নিয়ে আসছে, এবং এটা ডেভেলপমেন্ট, কোড ডেভেলপমেন্ট এভাবে চলতেছে। একজন সাধারণ মানুষ শুধু তার ইচ্ছা, সে কিছু একটা করবে, বড় কিছু একটা করবে, এই ইচ্ছা শক্তিটাকে পুঁজি করে সে যদি টাইম ইনভেস্ট করে, তার মেধা এখানে ইনভেস্ট করে, তার মাল যদি এখানে ইনভেস্ট করে, তাহলে সে অনেক বড় পজিশনে যেতে পারে। টুলস যা আছে, সাপোর্টিং যা আছে, ডিফাই ক্লাব এই টেকনোলজি সাপোর্টিং এগুলো নিশ্চিত করবে। তো এই হচ্ছে আজকে আমাদের আলোচনা। এবং এই আলোচনা শুরু থেকে এই পর্যন্ত যারা ছিলেন সবাইকে অনেক অনেক